ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা কমানো হয়েছে। এ খাতের জন্য প্রস্তাব করা হয়েছে 17,261 কোটি টাকার ভর্তুকি, যা মোট ভর্তুকি ও প্রণোদনার মাত্র 7.7%। আর সংশোধিত বাজেটে প্রস্তাব করা হয়েছে 25,500 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এ খাতে দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের প্রভাব কতটুকু, কি বা পেল এবারের বাজেটে এ খাত, এই সব বিষয় নিয়ে আজ আমাদের তালিকাতার আলোচনার বিষয় বাজেটে কি পেল কৃষি খাত। আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা ও উইন ইনকর্পোরেটের সিইও ডক্টর কাশফিয়া আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। যে আমরা যেহেতু আসলে শুনছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু কৃষি খাত নিয়ে আমরা কথা বলছিলাম, এই বিষয়টি নিয়ে আজ আমাদের আলোচনার বিষয়। একটু জানতে চাচ্ছি প্রথমেই কাশফিয়া আহমেদ আপনার কাছে, এই যে কৃষি খাতে এবারে ভর্তুকি কমানো হলো বা ভর্তুকির যে দেওয়া হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে কৃষি খাতে বাজেটে ভর্তুকির আগে যেটা বলতে হবে যে আমরা দেখেছি যে এডিপি খাত জরিপে কৃষির অবস্থান হচ্ছে, কৃষিখাতের অবস্থান হচ্ছে সপ্তম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে কৃষিকে অধিকতর গুরুত্বপূর্ণ একটা খাত হিসেবে দেখার জন্য, এবং তিনি সেখানে সবসময় অনেক বেশি মূল্য দেন। কিন্তু সেখানে কৃষিখাতকে আসলে সপ্তম স্থানে রেখে তারপরে সেখানে বাজেট কমিয়ে দিয়ে এটা আসলে কৃষিখাতকে কিছুটা অবহেলার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আর ভর্তুকি তো এটা কৃষি আমাদের যারা কৃষি কাজ করেন সেই প্রান্তিক বা বর্গা চাষীদের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটি বিষয়। এবং ভর্তুকিতে যে টাকাটা কমানো হয়েছে, আশা করছি সংশোধিত বাজেটে সেটা আবার বাড়ানো হবে। কারণ ভর্তুকি ছাড়া আসলে কৃষকদের পক্ষে কৃষিকাজ চালিয়ে যাওয়া সম্ভব না। এবং 2023-এর একটা বিবিএস এর জরিপে আমরা দেখেছি যে প্রায় 17 লাখের কাছাকাছি কৃষক 2023 সালে কৃষি পেশা ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে তারা যে পরিমাণে শ্রম দিচ্ছেন বা যে পরিমাণে অর্থ ব্যয় করছেন বা অর্থ লগ্নি করছেন, সেটা তারা তাদের পণ্য বিক্রি করে তুলে আনতে পারছেন। তো কৃষি এইবার বাজেটে কৃষিতে যে বরাদ্দ বেড়েছে 7% বলা হচ্ছে, সাথে সাথে আমাদের কৃষিতে যান্ত্রিকীকরণ, কৃষি বহুমুখীকরণ, আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানো, তারপর হচ্ছে জলবায়ু নির্ভর কৃষি, এই সব বিষয়গুলোর বাজেটে উঠে এসেছে ঠিকই, কিন্তু আসলে কতটা কৃষক মুখী হয়েছে বাজেট, সেটাই আসলে আমাদের দেখার বিষয়। সবচেয়ে বড় হচ্ছে যে ভর্তুকিটা বাড়ানো হলো বা কমানো হলো সেটা বড় কথা, চেয়েও বড় হচ্ছে যে ভর্তুকির খবর প্রান্তিক বা বর্গা চাষীরা কিন্তু পায় না। আমরা যখন গ্রামে গঞ্জে কাজ করি, একেবারে প্রান্তিক কৃষকের কাছে যখন জানতে চাই, সে কিন্তু চড়া দামে সেচের পানি কিনে, সে যে ব্যবসায়ীর কাছ থেকে বীজ কেনে বা সার কেনে। আমরা এই বিষয়টিতে যাব, কৃষক পর্যায়ে কৃষক কি পাচ্ছেন, কিভাবে তারা তাদের উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছেন বা সরকার কি ধরনের সহায়তা করছে, এই বিষয়টাতে আমরা যাব। কিন্তু তার আগে যেহেতু ভর্তুকির বিষয়টি এসেছে, আমি একটু ইলিয়াস মৃধা আপনার কাছে একটু জানতে চাই যে আইএমএফ এর একটি চাপ কিন্তু ছিল ভর্তুকি কমানোর বিষয়ে, এবং যার প্রভাব কিন্তু আমরা কৃষি খাতে দেখতে পাচ্ছি, বাজেটে তার প্রভাব দেখতে পাচ্ছি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন যে এই আইএমএফ এর প্রভাবের বিষয়টি ভর্তুকি কমানোর ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলছে? যদি বলি, এবারের বাজেটটা কিন্তু অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য একটু নেতিবাচক। আইএমএফ কি চাচ্ছে? আইএমএফ চাচ্ছে যে আমরা আরো সেলফ সাফিসিয়েন্ট হই, বাট এটার জন্য যখন আমাদের যেটা দেশীয় ফলমূল থেকে উৎপাদিত ফ্রুট জুস গুলা ছিল, তার উপরে আমরা 5% ভ্যাট দিতাম। এটাকে যখন ওভারনাইট 15% করা হয়, তার মানে কিন্তু আমার দেশীয় বাজারে কিন্তু কস্ট অফ প্রোডাকশনটা যদি বেড়ে যায় এবং সরকার হয়তো এখান থেকে এক্সট্রা রেভিনিউ নিবে, মানুষের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। ফলে কি হবে, আবার কিন্তু আমরা সেই কার্বোহাইড্রেটের ব্যাপারে ঝুঁকে যাব। এর পাশাপাশি যদি বলি যে এখানে যেটা আগে 0.6% ছিল, কিন্তু টার্নওভারের উপরে যেটা সুগারি প্রোডাক্টের ট্যাক্স, ওটাকে 3% করা হয়েছে। এটা কি ওভারঅল আমাদের রেভিনিউ সোর্স বাড়ানোর জন্য ইম্পোজ করা হয়েছে। এটা কিন্তু আরেকভাবে হতে পারতো, যদি আমাদের ভ্যাটের রেট এবং টার্নওভার রেটটাকে যদি আগের লেভেলে রাখা হতো, আমরা যদি আমাদের মার্কেটকে, ডোমেস্টিক মার্কেটটাকে গ্রো করতাম, মার্কেট সাইজটাকে বড় করতাম, দেশীয় উৎপাদন বাড়াতাম, তার ফলেও কিন্তু ওভারঅল গভর্নমেন্ট ট্যাক্সটা কিন্তু বেশি পেত। আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু আপনি দেখেন সুগারের উপরে কিন্তু পার কেজিতে 57 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, বা 60 টাকার মতো প্রায় সুগারের দাম। সারা বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ সুগার হচ্ছে বাংলাদেশে। সুগারের কিন্তু সাপ্লিমেন্টারি ডিউটিটা কিন্তু কমানো হয়নি। আমরা অনেকবার বাণিজ্য মন্ত্রণালয়ে বলেছিলি, এবং বাণিজ্য মন্ত্রী থেকে বলা হয়েছিল যে এবারে এটা একটা যৌক্তিক পর্যায়ে আনা হবে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস।
তাহলে আপনি দেখেন এজ এ ফুড ইন্ডাস্ট্রি আমরা যখন বিদেশে আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট রপ্তানি করব, আমরা যদি আমাদের ইনপুট কস্টটাকে যদি কম্পিটিটিভ প্রাইসে না আনতে পারি, তাহলে কিন্তু আমরা এই ফিনিশ গুডস প্রোডাক্টটা কিন্তু যখন আমি মিডল ইস্টে যাব, ইন্ডিয়ান প্রোডাক্ট, পাকিস্তানি প্রোডাক্ট অথবা অন্যান্য প্রোডাক্টের সাথে আমরা টার্কিশ প্রোডাক্টের সাথে আমি কম্পিটিশনে টিকতে পারবো না। তা আমাদের করা উচিত ছিল কি, আমরা যদি গতবারের মতো এটা রাখতাম, এর পাশাপাশি আমি যদি মার্কেটটাকে বড় করার জন্য আরো কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, যাতে করে আমাদের দেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয় এবং ডোমেস্টিক মার্কেট বড় হয়, লোকাল কনজাম্পশনটা বাড়ে, তাহলে আমরা ফরেন কারেন্সিকে সেভ করতে পারবো। আমরা কি করলাম, আমরা এই আমদানিকৃত গরু দুধের উপরে প্যাকেটজাত গরুর দাম কমিয়ে দিলাম, তাহলে দেশীয় ডেয়ারি ফার্মগুলো কিভাবে টিকে থাকবে? আর আমদানিকৃত গরু দুধের উপর যদি আপনি ডিউটি কমান অথবা চকলেটের উপরে যদি কমান, তাহলে কিন্তু কি হবে, আমাদের দেশীয় উৎপাদিত যে ইন্ডাস্ট্রি তারা কিন্তু চাপে থাকবে। আমি মনে করি এগুলোকে আগের পর্যায়ে রাখা উচিত ছিল এবং দেশীয় ইন্ডাস্ট্রিগুলোকে এর পেটে, কারণ এমনিতেই কিন্তু আমাদের তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এই চাপটা সহ্য করে কিন্তু আমাদের প্রোডাকশন কস্ট এমনিতেই বেড়েছে। তার উপর যদি আপনি আবার অন্য দিক থেকে চাপ দেন, তাহলে দুইটাকে কিন্তু সমন্বয় করা এবং সেক্ষেত্রে আমি একটু এখানে বলি ইলিয়াস মৃধা, সেক্ষেত্রে এখানে একটু বলি, আপনি বলতে চাচ্ছেন যে কৃষি প্রধান বাংলাদেশে কৃষি উৎপাদনের উপরে জোর দেওয়া যতটুকু না হচ্ছে, আমদানিকৃত কৃষি যে পণ্যগুলো রয়েছে সেগুলোর উপরে সরকার শুল্ক কমিয়ে দিয়ে বা সেগুলো দাম কমিয়ে দিয়ে সেটি কৃষির জন্য খুব একটা উপকার ভোগে হচ্ছে না। আমি কাশফি আহমেদ আপনার কাছে আবারও একটু যেতে চাচ্ছি, যেহেতু কৃষক পর্যায়ের কথা আপনি বলেছেন, আমরা দেখেছি গত বাজেটে অর্থাৎ 2023-24 অর্থ বছরের বাজেটে কৃষি যান্ত্রিকীকরণের উপরে জোর দিয়েছিল সরকার। তো এবারের বাজেটে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, কতটুকু জোর দেওয়া হয়েছে এবং কৃষক এতে কতটুকু লাভবান হতে পারে? এবারের বাজেটেও কৃষি যান্ত্রিকীকরণের উপরে জোর দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবে এটা খুবই জরুরি, কিন্তু সেখানে কৃষক পর্যায়ে যদি আমরা এই যান্ত্রিকীকরণের সুবিধাটা পৌঁছে দিতে চাই, তাহলে এটা কৃষকদের সমবায় বা কৃষক কোঅপারেটিভ সিস্টেমের মাধ্যমে আসলে এটা যেতে হবে। কারণ প্রান্তিক বা বর্গা কৃষক যারা, তাদের ক্ষেত্রে এই যান্ত্রিকীকরণের সুবিধাটা আসলে পাওয়া সম্ভব না, এটা কস্টলি তাদের জন্য। সেই ক্ষেত্রে যদি আমরা কৃষক সমবায় সরকারি উদ্যোগে অথবা যদি প্রাইভেট সেক্টরে যারা আছেন তারাও যদি কৃষক সমবায়ের মাধ্যমে এই যান্ত্রিকীকরণ সুবিধাগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে অবশ্যই কৃষকের সুফলটা ভোগ করবে। জি, ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস মৃধা। আপনার কাছে আবার একটু যাব, আমরা শুনছিলাম কাশফি আহমেদের কথা শুনছিলাম, তিনি কৃষি যান্ত্রিকীকরণের বিষয়টি বলছিলেন। আপনি একটু বলবেন যে এই খাতের উন্নয়নে আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? দেখেন, সারা পৃথিবীতে এখন কিন্তু কায়িক পরিশ্রম মানুষ করতে চায় না, কারণ সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটে মাঠে কাজ করতে চায় না। ফলে আমাদের যারা ইয়াং, তারা কিন্তু অন্য পেশায় চলে যাচ্ছে, ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে। ফলে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য যদি আমরা এখানে যদি এটাকে মেকানাইজড করি, তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে কৃষি কাজ করা হবে। এখন কিন্তু একজন কৃষক অতটুকুই চাষাবাদ করে যতক্ষণ পর্যন্ত তার ফুড সেফটি এনশিওর করা হয়, তার পারিবারিক খাবারের জন্য যতটুকু দরকার অতটুকু করে। এটাকে যদি বাণিজ্যিক রূপ দিতে চান এবং আমাদের যে যতটুকু জমি আছে এটাকে যদি আমরা আরো ক্রপ ডাইভার্সিফাই করি, অবশ্যই যান্ত্রিকীকরণের কোনো বিকল্প নেই। আমি কিন্তু আগের মতো সেই গরু দিয়ে হাল চাষ করে কিন্তু আর প্রোডাক্টিভ থাকবো না, আমি কম্পিটিশনে টিকতে পারবো না। আমাদের দেশের উৎপাদন ব্যয় অনেক বেশি হয়ে যাবে পার্শ্ববর্তী দেশ থেকে। তার জন্য আমাদেরকে অবশ্যই এখানে যান্ত্রিকীকরণ করতে হবে এবং এটিকে উৎসাহিত করার জন্য কৃষককে ভর্তুকি মূল্যে যদি এই এগ্রিকালচারাল ইনস্ট্রুমেন্টগুলোকে দেওয়া হয়, ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল করা হয়, তাহলে কিন্তু এখানে আরো ইয়াং যারা পপুলেশন, শিক্ষিত বেকার, তারা কিন্তু এই কৃষিকে পেশা আকারে বেশি বেছে নিবে। সে গায়ে গতরে খেটে কিন্তু আর কৃষিকে পেশা আকারে নিতে চাচ্ছে না। আমি মনে করি এই ভর্তুকি অব্যাহত রাখা উচিত এবং এটা আরো বেশি যান্ত্রিকীকরণ করলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন কস্ট কমবে। জি, আমাদের সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার। আমরা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসব। দর্শক, ইসলামিক ব্যাংক তালিকাতার সময় হলো একটি বিরতি নেওয়ার, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতার আজকের বিষয়, বাজেটে কি পেল কৃষিখাত। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন প্রাণ গ্রুপ এবং প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং উইন ইনকর্পোরেটের সিইও ডক্টর কাশফি আহমেদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে।
যে আমরা যে আলোচনায় ছিলাম সেটাতেই আমরা আবার একটু ফিরে যাব। বাজেটে কৃষি খাত কি পেল, এবং এই কৃষি খাতে আমরা দেখেছি গতবারের চেয়ে বরাদ্দ কিন্তু ২০০০ কোটি টাকার উপরে বেড়েছে, এবং ২০০০ কোটি টাকার উপরে বাড়ার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি অর্থ বছরে বাজেটের মোট বাজেটে ৫.৯% পেয়েছে কৃষি খাত, কিন্তু ভর্তুকির পরিমাণটি কমানো হয়েছে। তো সেক্ষেত্রে কাশফিয়া আপা, আপনার কাছে আরেকটু আমি যেতে চাই যে এটা কৃষি উৎপাদনের উপরে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। কৃষি উৎপাদনের উপর আসলে এই ভর্তুকি শুধু ভর্তুকি দিলেই সেটার প্রভাব যে পড়বে তা না। আমাদের এই বাজেটে কয়েকটা বিষয় খুবই অবহেলিত আছে, যেমন হচ্ছে যে আমাদের আসলে প্রযুক্তির যে ব্যবহারটা, আমরা তো যান্ত্রিকীকরণে দেখলাম যে বাজেটে খাত দেওয়া হয়েছে, কিন্তু প্রযুক্তিকরণে আসলে তেমন কোনো টাকাই ধরা হয়নি। কিন্তু এখন কৃষি প্রযুক্তিটা স্মার্ট বাংলাদেশ যদি আমরা করতে চাই, স্মার্ট কৃষি করতে চাই, সেটা খুব জরুরি। এবং এই যে ভর্তুকিগুলো দেওয়া হচ্ছে, এটা কৃষক ঠিক মতো পেলো কিনা, কৃষক পর্যায়ে ঠিক মতো পৌঁছালো কিনা, সেটা সবচেয়ে ভালো মনিটরিং করা যাবে যদি আমরা একটা পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেস তৈরি করতে পারি এবং বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে পারি। তাহলে এই যে ভর্তুকিগুলো সরকার দিতে চাচ্ছে বা দিবে, বা অন্যান্য যান্ত্রিকীকরণের সুবিধাগুলো দিবে, সরকার যে ধরনের সুবিধাই দিবে সবগুলো একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছাবে একটা স্ট্রং মনিটরিং এর মাধ্যমে। এবং এই জন্য আমি মনে করি যে এইবারের বাজেটে এই কৃষিতে প্রযুক্তির ব্যবহার, এই খাতটা খুবই অবহেলিত রয়েছে। আরেকটা বিষয়, এই যেমন ধরেন ভর্তুকির পর যখন কৃষক উৎপাদন করলো, উৎপাদন করার পর তার পণ্যগুলো সে যদি সে সংরক্ষণ করতে চায়, তাহলে যে খাদ্য গুদামে দেখলাম যে এবার কিছুটা বা মানে টাকা যোগ করা হয়েছে খাদ্য গুদামের জন্য, কিন্তু এটা আসলে পর্যাপ্ত নয়। জেলা পর্যায়ে খাদ্য গুদাম দরকার আছে এবং হিমাগার। এবং ইলিয়াস ভাই যেটা বলছিলেন যে চিনি উৎপাদন, আমাদের তো অনেক চিনি কল, সেই চিনি কলগুলোর মধ্যে বেশ কয়েকটা নষ্টই হয়ে আছে, ওই জায়গাগুলোতেও আসলে বাজেট দেওয়া হয় নাই। কাজেই ভর্তুকির ক্ষেত্রে বাজেট যা দেওয়া হয়েছে হয়তো পরবর্তীতে সংশোধিত আরো বাড়বে, কিন্তু এই ভর্তুকির সবটুকুই যেন কৃষক মানে সঠিকভাবে পায় এবং সুফলটা পায়, সেটার জন্য আরো কিছু কিছু বিষয় আছে যেগুলোর সাথে রিলেটেড, সেই জায়গাগুলোতে আসলে বাজেটে ধরা হয়। জি, ধন্যবাদ জানাচ্ছি। ইলিয়াস মৃধা, আমরা শুনছিলাম যে কাশফি আহমেদ একটি বিষয় বলছিলেন যে বাজেটে যে পরিমাণ বরাদ্দ ভর্তুকি বা যাই বলি না কেন আমরা, সেটি খুবই অপ্রতুল এবং সেটি ক্ষেত্রে কৃষি খাত কিছুটা অবহেলিত। আপনি কি মনে করছেন যে কৃষি খাত এই ক্ষেত্রে আসলে অবহেলিত হয়েছে? এবং কৃষক পর্যায়ে তিনি আরেকটি বিষয় বলছিলেন, যান্ত্রিকীকরণ। কৃষককে আসলে প্রশিক্ষণ দেওয়ার জন্য বা উৎপাদনকে আরো বাড়ানোর জন্য কি করা উচিত ছিল? আমি মনে করি যেটা যে কৃষি খাত, এটা হচ্ছে তো অত্যন্ত সম্ভাবনাময় খাত। এই কারণেই আমরা কৃষি উৎপাদন, যদিও আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল, বাট আপনি যদি শিল্পায়নের দিকে তাকান, রপ্তানির দিকে তাকান, আমাদের গার্মেন্টস এর পরে কিন্তু ওয়ান অফ দ্য পটেনশিয়াল কিন্তু অ্যাগ্রো প্রসেসিং প্রোডাক্ট। কারণ এইটার 100% র মেটেরিয়াল এই দেশে উৎপাদিত হয় এই দেশের কৃষক কর্তৃক, এবং এটা রুরাল পিপল তৈরি করে থাকে। ফলে এই প্রোডাক্টটাকে যদি প্রসেস করে আপনি দেশীয় বাজার এবং রপ্তানি দুইটাই করেন, পুরো অর্থটাই কিন্তু বাংলাদেশে থেকে যাবে। বাট আপনি যখন গার্মেন্টসের কথা বলেন, আমরা কোনো র মেটেরিয়াল বাংলাদেশ উৎপন্ন করি না, 100% র মেটেরিয়াল ইম্পোর্ট করি, আবার আমরা এক্সপোর্ট করি। আমরা বেসিক্যালি কিন্তু আমরা শ্রমটুকু এক্সপোর্ট করে থাকি। ফলে আমি এই কৃষির অ্যাগ্রো প্রসেসিং এর মাধ্যমে দেশীয় বাজারকে বড় করা এবং রপ্তানিকে বাড়ানোর জন্য যতটুকু উৎসাহিত করা, এবং এর বাড়ানোর জন্য পলিসি সাপোর্ট, ভর্তুকি বলেন, মার্কেট ডেভেলপমেন্ট বলেন, এবং আমাদের স্কিল্ড ম্যান পাওয়ার থেকে ধরে টেকনোলজি অ্যাভেলেবেল করা। কাশফি আপা যেটা বলতেছিলেন, পৃথিবীর অনেক জায়গায় অ্যাগ্রো প্রসেসিং অথবা কৃষিকাজের জন্য যে ধরনের আধুনিক প্রযুক্তি, আমরা হয়তো স্মার্ট বাংলাদেশ হতে গিয়ে আমরা কিছুটা জানি, এখনো কিন্তু সব ডাটাবেস আমার দেশের কৃষকের কাছে পৌঁছে নাই। আমরা যদি এটা মোবাইল যেরকম অ্যাভেলেবেল আছে, মোবাইলে যদি আমরা বাংলা অ্যাপগুলো অ্যাভেলেবেল করি, আমাদের যারা এক্সটেনশন অফিসার আছে এগ্রিকালচারাল, তারা যদি কৃষকদের সাথে ক্লোজলি কাজ করে, এবং যেগুলো ইকুইপমেন্ট একজন কৃষক, সেটাকে কিন্তু একজন কৃষকের পক্ষে কেনা সম্ভব নয়। যদি সমবায় সমিতির মাধ্যমে এটা যদি আমরা অ্যাভেলেবেল করি, তারা যদি ওইটার সার্ভিসটাকে ব্যবহার করতে পারে, তাহলে ওভারঅল প্রোডাকশন বাড়বে, কোয়ালিটি ডেভেলপমেন্ট হবে। এর পাশাপাশি ডিউরিং দ্য হারভেস্টিং টাইম আমাদের প্রচুর কিন্তু ওয়েস্টেজ হয়, স্পয়েলেজ হয়, সেটা শাকসবজি বলেন, ফলমূল বলেন, যখন পেকে যায় একবারে সবগুলা, আমরা কিন্তু দেশের বাজারে দাম পড়ে যায়, কনজিউম করতে পারি না, প্রচুর পরিমাণে পচে যায়, নষ্ট হয়। ওই হারভেস্টিং টাইমে যদি এটাকে আমরা ঠিক মতো প্রিজার্ভ করতে পারি এবং
পোস্ট হারভেস্টিং এ যদি ওটাকে আমরা কোয়ালিটিটাকে ধরে রাখতে পারি, ধরে রেখে সারা বছর যদি এটাকে ব্যবহার করতে পারি কোল্ড স্টোরেজে রেখে, তাহলে কিন্তু আমাদের দেশের ওভারঅল প্রোডাকশনের যে ওয়েস্টেজ এটা কমে যাবে, ইল্ড বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন কস্ট জি, কমবে। ইলিয়াস মৃধা, আর আমরা আমরা এই যদি এই বিষয়টিতে প্রোডাক্টগুলো হয়তো কিছুক্ষণ পরে আসতাম, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে খাদ্যের অপচয় রোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য খাদ্য গুদামের যে ধারণ ক্ষমতা সেটি কিন্তু উন্নীত করা হয়েছে। আমি এখানে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। প্রাণ গ্রুপ দেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে আপনারা উৎপাদনের ক্ষেত্রে বা সবকিছু মিলিয়ে আপনাদের আসলে বাজেটের প্রত্যাশাটা কি ছিল কৃষি খাতের উপরে বা এই বিষয়টি নিয়ে? আমাদের বাজেটের প্রত্যাশা ছিল যে আমাদের যেরকম রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে একটা সরকার থেকে নগদ সহায়তা দেওয়া হতো 20%, ওটাকে যদি অব্যাহত রাখা হতো। আমাদের প্রত্যাশা ছিল যে আমরা যেখানে ওয়ার্ল্ড মার্কেটে কম্পিটিটিভনেস হারিয়ে ফেলতেছি বিকজ অফ দ্য আমরা যদি জুস বলেন, স্ন্যাক্স বলেন, কনফেকশন, সব জায়গায় আমাদের লিকুইড গ্লুকোজ এবং সুগার ইউজ করতে হয়। সুগারের ডিউটিটা যদি একটু কমায় যদি অ্যাভেলেবল করা হতো, যার ফলে আমরা বিশ্ববাজারে কম্পিটিটিভ হতাম, আমরা খুশি হতাম। গতবারের মতো যদি আমাদের সুগারি প্রোডাক্টের মধ্যে টার্নওভার ট্যাক্স 0.6, ওটা 5 গুণ বৃদ্ধি করে 3% করা হতো, ওটাকে 0.6ই রাখা হতো, অথবা ম্যাক্সিমাম 1% করতে পারতো। আপনি আমার উপর থেকে রেভিনিউ নেন, আপনি যদি আমাকে চাপটা সহ্য করার মতো সহনীয় পর্যায়ে রেখে আস্তে আস্তে যদি বাড়ান, তাহলে ইন্ডাস্ট্রিটা ডেভেলপমেন্ট হবে, গ্রো হবে, মার্কেটটা বড় হবে, এবং আমরাও রেভিনিউ দেওয়ার পক্ষে। আমরা সবসময় গভর্নমেন্ট থেকে সাবসিডি পাবো এটার উপরে কিন্তু আমরা আশা করতে চাই না। আমরা চাই ইন্ডাস্ট্রিগুলা সেলফ সার্ভাইভাল হোক, সেলফ সাফিসিয়েন্ট হোক। ফলে আপনি টেকনোলজিক্যাল সাপোর্ট দেন, পলিসি সাপোর্ট দেন, এবং যেই প্রণোদনা দিয়ে আসছিলেন সেটা আস্তে আস্তে আপনি কমান। আমরা যেন নিজেরা আস্তে আস্তে ওটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। এবং আপনি আমাদের উপর যে ইউটিলিটি, এটার যে বার্ডেন, গ্যাসের বিল, বিদ্যুতের বিল, এটাকে যদি ইন্ডাস্ট্রিগুলোকে কনসিডার করে সহনীয় পর্যায়ে রাখেন, তাহলে কিন্তু এই সেক্টরটা ঘুরে দাঁড়াবে এবং আমরা এখানে প্রচুর লোকের, স্থানীয় লোকজনের কর্মসংস্থান তৈরি করতে পারবো। আরেকটা কথা আপনি লক্ষ্য করবেন, অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য কিন্তু লোকগুলা গ্রাম ছেড়ে শহরমুখী হতে হচ্ছে। যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সব পরিবার পরিজন ছেড়ে শহরমুখী হচ্ছে। শহরে এসে কিন্তু আমরা ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছি, শহর ম্যানেজ করার জন্য হিমশিম খাচ্ছি। আমরা যদি এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলোকে সারা বাংলাদেশে ডাইভার্সিফাই করি, কৃষক যদি প্রোডাক্ট উৎপন্ন করার পর আমি লোকাল পর্যায়ে রেখে প্রসেস করি, তাহলে কিন্তু লোকজন কিন্তু গ্রাম থেকে শহরমুখী হবে না। ধন্যবাদ জানাচ্ছি, আপনি অনেকগুলো বিষয় এখানে তুলে ধরেছেন। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি কাশফি আহমেদ আপনাকেও। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।